নমস্কার। প্রথমে বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলের প্রবক্তা নয়, একজন সাধারণ দায়িত্ববান নাগরিক হিসাবে এই ভিডিও। এখন সোশ্যাল মিডিয়া খুললেই যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক পোস্টও আমরা দেখতে পাচ্ছি নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো সেই এসআইআর সম্পর্কিতই এই ভিডিও। দেখে নেওয়া যাক একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের কি কি করণীয় এই এসআইআরে। আচ্ছা, পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা নিশ্চয়ই এর মধ্যে খেয়াল করেছেন যে ভোটার তালিকা নিয়ে বেশ বড়সড় একটা কাজ চলছে। হ্যাঁ, বাড়ি বাড়ি লোক আসছেন, ফর্ম বিলি করছেন। ঠিক, এই ব্যাপারটার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। তো আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে ঢোকার চেষ্টা করব। আমাদের হাতে নির্বাচন কমিশনের কিছু নির্দেশিকা আর তথ্য আছে, যা থেকে আমরা পুরো বিষয়টাকে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব। একদম। আর এই আলোচনার সবচেয়ে অদ্ভুত বা বলা ভালো সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কোনটা? আজকের এই অত্যাধুনিক ভোটার তালিকা যাচাই করার জন্য ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে ২০০২ সালের একটা ভোটার তালিকাকে। ২০০২ সালের? হ্যাঁ, প্রায় ২৩ বছর পুরনো একটা লিস্ট। ঠিক, এই জায়গাটাতেই তো আমার একটা খটকা লাগছে। ২০০২ সাল, কেন এত বছর আগের একটা তালিকা আজকের দিনে হঠাৎ করে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এটাই তো মূল প্রশ্ন। চলুন আর ভূমিকা না করে সরাসরি এখানেই ঝাঁপ দেওয়া যাক। এই যে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা প্রতি বছর যে ভোটার লিস্টের কাজ হয় তার থেকে ঠিক কতটা আলাদা? আপনি একেবারে আসল জায়গাটাতেই প্রশ্নটা করেছেন। দেখুন, প্রতি বছরই ভোটার তালিকায় কিছু নাম তোলা বা বাদ দেওয়ার কাজ হয়। হ্যাঁ, ওটা তো একটা রুটিন প্রক্রিয়া। ঠিক, ওটা একটা রুটিন প্রক্রিয়া। কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলো একটা, বলতে পারেন, অনেক ব্যাপক একটা ব্যাপার। ব্যাপক মানে? এটাকে ভোটার তালিকার একটা ডিপ ক্লিনিং বলা যেতে পারে। এর দুটো মূল লক্ষ্য: একজনও যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন। আচ্ছা। আর ২, তালিকায় যেন কোনো ভুল বা অযোগ্য নাম না থাকে। যেমন ধরুন মৃত ব্যক্তির নাম বা যারা পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গেছেন। ও আচ্ছা, তাদের নাম ছেঁটে ফেলা। একদম। তার এটা একটা বিশাল পরিষ্কারতা অভিযান। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ এখন কেন এই উদ্যোগ? সামনে কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ও, আর এটা নির্বাচন কমিশনের হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা যে মূল আইনগুলোর ওপর দাঁড়িয়ে আছে, যেমন ধরুন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, সেখানেই কমিশনকে এই ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটার একটা শক্তিশালী আইনি ভিত্তি আছে। বেশ, তাহলে আইনি দিকটা পরিষ্কার হলো। এবার আসা যাক আসল প্রক্রিয়ায়। এটা ঠিক কিভাবে কাজ করছে? আমরা এখন নভেম্বরের মাঝামাঝি সময়ে কথা বলছি। হ্যাঁ, একজন সাধারণ মানুষের জন্য কোন কোন তারিখগুলো মাথায় রাখা সবচেয়ে জরুরি? অবশ্যই। আজকের তারিখ অর্থাৎ ১২ই নভেম্বর ২০২৫-এর হিসেবে আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের মধ্যে রয়েছে। কাজটা অলরেডি চলছে? হ্যাঁ, কাজ চলছে, যেটাকে বলা হচ্ছে গণনার কাজ বা ইনুমেরেশন। এটা ৪ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রায় ১ মাস। ঠিক, এই সময়টাতেই আপনার এলাকার নির্বাচনী আধিকারিক, যাকে আমরা বিএলও বা বুথ লেভেল অফিসার বলি, তিনি আপনার বাড়িতে আসবেন। যিনি হয়তো পাড়ারই পরিচিত কেউ হতে পারেন। একদম। তিনি সঙ্গে আনবেন একটা ফর্ম, যেটাকে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম বা ইএফ। সহজ কথায় এটা আপনার পরিবারের ভোটার তথ্যের একটা খতিয়ান। তার এই ১ মাস ভোটারদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। অবশ্যই। এই গণনার কাজ শেষ হওয়ার পর কি হবে? ৪ ডিসেম্বর এই বাড়ি বাড়ি যাওয়ার পর্ব শেষ হলে ৯ ডিসেম্বর একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আচ্ছা। আর ওই একই দিন থেকে পরের বছর অর্থাৎ ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত ওই খসড়া তালিকার ওপর দাবি বা আপত্তি জানানোর সুযোগ থাকবে। ও, ধরুন আমার নাম ভুলবশত বাদ গেল বা নামে ঠিকানায় কোনো ভুল থাকলো। ঠিক, তাহলে এই সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। আর যাদের নাম নিয়ে কোনো সমস্যা থাকবে তাদের শুনানি বা ভেরিফিকেশন কখন হবে? ওই দাবি আপত্তি জানানোর পর্ব চলার সময়ই, অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শুনানি আর যাচাইয়ের কাজ চলবে। আর ঠিক এই সময়েই সেই সব ভোটারদের নোটিশ পাঠানো হবে যাদের নাম ওই ২০০২ সালের তালিকার সঙ্গে মেলেনি, যাদেরকে আনম্যাচড বলা হচ্ছে। আচ্ছা। সবশেষে ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ একেবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমরা আবার সেই ২০০২ সালের তালিকায় ফিরে এলাম।
এ বিষয়টা আমাকে এখনও ভাবাচ্ছে। একটা এত পুরনো তালিকাকে কেন ভিত্তি ধরা হচ্ছে? এর ফলে ঠিক কি ঘটছে? এটাই এই এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে কিছুটা জটিল দিক। হুম 2002 সালের তালিকাটিকে একটা বেসলাইন বা মাপকাঠি হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানে এখনকার ভোটারদের নামগুলো ওই পুরনো তালিকার নামের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ও আচ্ছা। যাদের নিজেদের নাম বা তাদের বাবা মায়ের নাম 2002 সালের তালিকায় পাওয়া যাচ্ছে এবং বর্তমান ঠিকানার সঙ্গে মিলছে, তাদের কাজটা খুব সোজা। কি করতে হবে তাদের? শুধু ওই এনিউমারেশন ফর্মটা জমা দিলেই হলো। কিন্তু যাদের নাম মিলছে না তাদের কি হবে? আমার তো মনে হচ্ছে এরকম লোকের সংখ্যা নেহাত কম হবে না। ঠিক এখানেই বিষয়টা জটিল হচ্ছে। যাদের নাম মিলছে না তাদেরকেই আনম্যাচড হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আনম্যাচড। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু বহু সাধারণ মানুষও পড়বেন। ভাবুন তো, 2002 সালের পর কত মেয়ের বিয়ে হয়েছে, পদবি বদলেছে। ঠিক, বা কত মানুষ চাকরির জন্য এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন। একদম, তাদের নাম, বাবার নাম বা ঠিকানা এখনকার তালিকার সাথে না মেলাই স্বাভাবিক। ফলে তাদেরকেই এই অতিরিক্ত যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে আনম্যাচড হওয়া মানেই নাম কাটা যাবে এমনটা নয়। না, একেবারেই নয়। আনম্যাচড হওয়ার মানে হলো আপনার কেসটা আরও একটু খুঁটিয়ে দেখা হবে। আচ্ছা। আপনার নামে নোটিশ আসতে পারে এবং আপনাকে শুনানিতে গিয়ে নিজের পরিচয়, বয়স এবং ঠিকানার প্রমাণপত্র দাখিল করতে হতে পারে। আচ্ছা, আর যারা একেবারে নতুন ভোটার, মানে যারা প্রথমবার নাম তুলবে, তাদের জন্য নিয়মটা কি? নতুন ভোটারদের জন্য যোগ্যতা নির্ণয়ের তারিখ বা কোয়ালিফাইং ডেট ধরা হয়েছে 1 জানুয়ারি 2026। ও মানে এই তারিখের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা এই একই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নিজেদের নাম তুলে নিতে পারবেন। তাহলে বোঝা গেল যে সিস্টেমটা কিভাবে কাজ করছে। কিন্তু এই সব শুনে একজন সাধারণ মানুষের তো মনে হতেই পারে, বাবা এত কিছু, আমাকে ঠিক কি করতে হবে? হ্যাঁ, এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। চলুন সেই দিকটা একটু সহজ করে নিই। নিশ্চয়ই। চলুন একদম ধাপে ধাপে বুঝি। প্রথমত, নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে আপনার বাড়িতে একজন বিএলও আসবেন। হুম তার কাছে নির্বাচন কমিশনের দেওয়া একটা পরিচয়পত্র থাকবে, সেটা দেখে নেবেন। তিনি আপনাকে একটা এনুমারেশন ফর্ম বা ইএফ দেবেন। আচ্ছা। ফর্মটা হয়তো আগে থেকেই আপনার পরিবারের তথ্য দিয়ে পূরণ করা থাকতে পারে অথবা ফাঁকাও থাকতে পারে। সেই ফর্মটা নিয়ে কি করতে হবে? আপনার কাজ হলো ফর্মে থাকা নিজের এবং পরিবারের সকলের তথ্য, যেমন নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা খুব খুঁটিয়ে মিলিয়ে দেখা। সব ডিটেলস চেক করে নাও। একদম। যদি সব ঠিক থাকে তাহলে সই করে বা ফর্মটা পূরণ করে বিএলওর কাছে জমা দিন। আর যদি কোনো ভুল থাকে বা পরিবারের কোনো যোগ্য সদস্যের নাম না থাকে, হ্যাঁ, সেটাও নির্দিষ্টভাবে জানিয়ে দিন। এরপরের সবচেয়ে জরুরি কাজ হল 9 ডিসেম্বরের পর যখন খসড়া তালিকা বেরোবে তখন সেটা একবার কষ্ট করে মিলিয়ে নেওয়া। খসড়া তালিকা দেখাটা কি সত্যি খুব জরুরি? ফর্ম তো জমা দিয়েই দিলাম। অত্যন্ত জরুরি, কারণ এত বড় একটা প্রক্রিয়ায় মানসিক ভুল হতেই পারে। তা তো বটে। গণনার পরেও ভুলবশত কারুর নাম বাদ চলে যেতে পারে বা তথ্যে গরমিল থাকতে পারে। তাই খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা এবং সব তথ্য সঠিক আছে কিনা সেটা মিলিয়ে নেওয়াটা নিজের সুরক্ষার জন্যই দরকার। আর নাম না থাকলে বা ভুল থাকলে? সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ফর্মে দাবি বা আপত্তি জানাতে হবে। আচ্ছা, এমন তো হতেই পারে যে বিএলও যখন এলেন তখন কাজের জন্য কেউ বাড়িতে নেই। সেক্ষেত্রে কি করার উপায় আছে? হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার একটি সুবিধা রাখা হয়েছে। ও ভালো তো। যদিও আমাদের সূত্র বলছে কিছু কিছু জায়গায় এই অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি বা ঠিকমতো কাজ করছে না। 1 মিনিট, এটা তো একটা বড় সমস্যা। তার মানে যে মানুষটা কাজের জন্য বাড়ির বাইরে থাকেন বা অন্য রাজ্যে কাজ করেন, তার নামটা কি স্রেফ বাড়িতে না থাকার জন্য বাদ পড়ে যেতে পারে? এটা একটা খুব বাস্তব সমস্যা। এর কোনো বিকল্প সমাধান নেই? নিয়ম অনুযায়ী বিএলওকে অন্তত 3 বার ওই বাড়িতে যাওয়ার কথা। তারপরেও যদি কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যের থেকেও তথ্য নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, অনলাইন ব্যবস্থাটা মসৃণ না হলে বাইরে থাকা মানুষদের জন্য ব্যাপারটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক, তাই সময় থাকতে খোঁজখবর নেওয়াটা খুব জরুরি। একদম। বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু সত্যি বলতে কি এটা বেশ জটিল লাগছে। বিশেষ করে আনম্যাচড ভোটারদের জন্য ব্যাপারটা বেশ ঝামেলার হতে পারে, তাই না? হ্যাঁ, চ্যালেঞ্জ তো একটা আছেই। বহু সংখ্যক নাম আনম্যাচড হিসাবে চিহ্নিত হচ্ছে। তাদের অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হবে।
আবারও বলছি, এর মানে এই নয় যে নাম সঙ্গে সঙ্গে বাদ যাবে। কিন্তু তাদের কাছে নোটিশ এলে সেটাকে অবহেলা করলে চলবে না। ওটা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, নির্ধারিত দিনে শুনানিতে গিয়ে প্রয়োজনীয় নথি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য ভোটার। নথি বলতে ঠিক কী ধরনের কাগজপত্রের কথা বলা হচ্ছে? বিএলও যখন বাড়িতে আসছেন তখনই কি আধার কার্ড, ভোটার কার্ড সব দেখাতে হবে? না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেরই গুলিয়ে যাচ্ছে। আচ্ছা। গণনার প্রাথমিক পর্বে, অর্থাৎ যখন বিএলও বাড়িতে আসছেন, তখন শুধু এনিউমারেশন ফর্মটাই ইএফ জমা নেওয়া হচ্ছে। ও, শুধু ফর্মটা? হ্যাঁ, সেই সময় অন্য কোনো নথি চাওয়া হচ্ছে না বা জমাও নেওয়া হচ্ছে না। কিন্তু যাদের নাম আনম্যাচড হবে তাদের পরে দেখাতে হবে। ঠিক, তাদের পরে নোটিশ পেলে পরিচয়, বয়স এবং ঠিকানার প্রমাণপত্র দেখাতে হতে পারে। কি নথি কাজে লাগতে পারে তার কিছু উদাহরণ দিলে ভালো হয়, মানে লোক এখন থেকে তৈরি থাকতে পারে। অবশ্যই, যেমন পরিচয়ের প্রমাণ হিসেবে পাসপোর্ট বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরির পরিচয়পত্র বেশ জোরালো নথি। জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেট, আর বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ধরুন বিদ্যুতের বিল, ব্যাংকের পাসবুক বা জমির দলিলের মতো নথি গ্রাহ্য হতে পারে। আর আধার কার্ড? আধার কার্ডও গৃহীত হতে পারে, তবে অনেক ক্ষেত্রে শুধু আধার কার্ড যথেষ্ট নাও হতে পারে। তাই অন্যান্য নথি হাতের কাছে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। এছাড়া আর কোনো ছোটখাটো কিন্তু জরুরি বিষয় কি আছে যা ভোটারদের জানা উচিত? হ্যাঁ, আরও দুটো বিষয় আছে। এক, এবার পোলিং বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। ও, চেষ্টা করা হচ্ছে যাতে কোনো বুথে ভোটার সংখ্যা মোটামুটি ১২০০-র বেশি না হয়। এর ফলে ভোট দেওয়ার প্রক্রিয়াটা অনেক মসৃণ হবে। এটা তো ভালো খবর। আর দ্বিতীয়টা? আর দুই, কিছু জায়গা থেকে পদ্ধতিগত অনিয়মের খবরও আসছে। যেমন কিছু বিএলও বাড়ি বাড়ি না গিয়ে কোনো চায়ের দোকানে বা ক্লাবে বসে ফর্ম বিতরণ করছেন। তার মানে সরকারি কাজ এখন চায়ের আড্ডাতেও হচ্ছে। যদিও এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু ব্যাপারটা বেশ মজার। মজার হলেও এটা কিন্তু বিপজ্জনক। কেন? কারণ এতে তথ্যের ভুল হওয়ার বা কারো নাম বাদ পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ভোটারদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। নিশ্চিত করতে হবে যে বিএলও বাড়িতে এসেই ফর্ম দিচ্ছেন। একদম। এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে তথ্য যাচাই করছেন। একদম। দারুণ। পুরো বিষয়টাই এখন অনেক বেশি স্পষ্ট। তাহলে আজকের এই আলোচনার শেষে আমরা যদি মূল বিষয়গুলো একবার গুছিয়ে নিই। নিশ্চয়ই। সারসংক্ষেপ করলে কয়েকটি বিষয় উঠে আসে। প্রথমত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ এবং ব্যাপক প্রক্রিয়া চলছে, যা ২০২৬ সালের নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ার ভিত্তি হল ২০০২ সালের একটি পুরনো ভোটার তালিকা, যা ম্যাচড ও আনম্যাচড ভোটারদের আলাদা করে চিহ্নিত করছে। ঠিক। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল ভোটারদের নিজেদের ভূমিকা নিয়ে সচেতন থাকতে হবে। বিএলওকে সাহায্য করা, ফর্মে দেওয়া তথ্য খুঁটিয়ে দেখা এবং ৯ ডিসেম্বরের পর খসড়া তালিকায় নিজের নাম মিলিয়ে নেওয়া, এই কাজগুলো দায়িত্বের সাথে করতেই হবে। একদম। আলোচনার শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। বলুন। দেখুন, একটা নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা তো গণতন্ত্রের জন্য অপরিহার্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই। কিন্তু যখন এই নির্ভুলতা অর্জনের প্রক্রিয়াটি প্রায় ২ দশক পুরনো একটা তালিকার উপর ভিত্তি করে হয়, তখন তা কি কিছু যোগ্য নাগরিকের জন্য অনিচ্ছাকৃতভাবে বাধা তৈরি করতে পারে? এটা একটা ভাবার মতো বিষয়। একটা নিখুঁত তালিকা এবং সকলের সহজ অন্তর্ভুক্তি, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন তা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। আর সবশেষে আপনাদের বলে রাখি, কোনো রকম বিভ্রান্তিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত একদম হবেন না। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের মনের মধ্যে আর কোনো কনফিউশন থাকলো না। যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।